মৌলানা ভাসানীর আদর্শে দেশ গড়তে চায় এনসিপি, টাঙ্গাইলের নাহিদ ইসলাম। কুমিল্লার বুড়িচংয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার। এবং 5 মাস পর মঙ্গলবার ক্লাসে ফিরলেন কুয়েট শিক্ষার্থীরা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জিয়ানাতুন নাহার জাকিয়া। নাসির ফ্লোর ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। মৌলানা ভাসানী প্রথম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বিদায় জানিয়েছিলেন। তার আদর্শের পথেই বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই। টাঙ্গাইলের সমাবেশে বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ করতে জুলাই পদযাত্রার 29তম দিনে টাঙ্গাইলের নিরালা মোড়ে পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। টাঙ্গাইল শাড়ির জিআই সত্য নিয়েও নাহিদ ইসলাম বলেন, টাঙ্গাইল শাড়ির জিআই ফিরিয়ে দিতে হবে, এটা ভারতের হতে পারে না। এর আগে রাতে টাঙ্গাইল পৌঁছে সন্তোষে মৌলানা ভাসানীর মাজার জিয়ারত করেন এনসিপি নেতারা। নাহিদ ইসলাম বলেন, মৌলানা ভাসানী মেহনতি মানুষের যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। তার আদর্শ অনুসরণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চায়। কিভাবে ভারতের জিআই প্রোডাক্ট নিতে পারে এই প্রতিবাদ আমরা কখনো জানিয়েছিলাম। মাত্র 2-3 বছর আগে এই ঘটনা ঘটেছে। কেন ঘটেছে? কারণ আমাদের দেশের সরকার, আমাদের দেশের মানুষ টাঙ্গাইল শাড়িকে তার শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে পারে নাই, পুরা বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই। আমাদের যে জাতীয় সম্পদ তার মর্যাদা আমরা দিতে পারি নাই। টাঙ্গাইল শাড়ির জিআই প্রোডাক্টের সত্য কখনোই ভারত নিতে পারে না। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে, আমরা এই দাবি জানিয়ে গেলাম। টাঙ্গাইলে কর্মসূচি শেষে গাজীপুরের জনসংযোগ করবে এনসিপি। দলটির কেন্দ্রীয় নেতারা পৌঁছেছেন ইতিমধ্যে গাজীপুরে। সেখানকার প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। এই যে এনসিপি নেতারা গাজীপুরে সমাবেশ করবেন, এই সমাবেশকে ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন সেখানে? আপনি জানেন যে সারা দেশব্যাপী এনসিপির যে পদযাত্রা, দেশ গঠনের জুলাই পদযাত্রা, সেই পদযাত্রার অংশ হিসেবে আজকে গাজীপুরে পদযাত্রার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যে তারা শুরু করবেন। এখানে এর আগে আমরা দেখেছি যে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে, যে কারণে তারা গাজীপুরে এসে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছেন এবং এখনও গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পরেই তারা স্টেজে এসে উপস্থিত হবেন। এখানে আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এরা সকলেই কিন্তু উপস্থিত হয়েছেন এই গাজীপুরে, এবং তাদের জন্য গাজীপুর রাজবাড়ির যে সড়ক, সেই সড়কে প্যান্ডেল করা হয়েছে। সেই প্যান্ডেলের ব্যাপক আমরা দেখেছি। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তার মধ্যে 4 স্তরের নিরাপত্তা দিয়েছেন। সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং আর্মড পুলিশের নেতৃত্বে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এবং কারণে তারা মাঠে, রাজপথে এবং স্টেজের পাশে তারা আসতে পারছেন না। তারা জানিয়েছেন যে কর্মকর্তা এবং যারা গাজীপুরের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে বৃষ্টির পরই এই রাজবাড়ি সড়ক থেকে তারা সমবেত হয়ে এবং পদযাত্রা শুরু করবেন। এখন পর্যন্ত তারা এই বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছে এই পদযাত্রাটি। বৃষ্টির শেষেই তারা নেতৃবৃন্দদের নিয়ে এখানে উপস্থিত হবেন এবং তারা এই পদযাত্রা শুরু করবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু গুড়ি বৃষ্টি চলছে। বৃষ্টির শেষেই তারা পদযাত্রা শুরু করবেন। তারা ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং নেতৃবৃন্দ রয়েছেন। তারা বৃষ্টিটা কমলেই তারা এই পদযাত্রা শুরু করবেন। এই ছিল আমার কাছে গাজীপুরে এনসিপির যে পদযাত্রার প্রস্তুতি, তার সর্বশেষ খবর। মাসুম, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল কর্মসূচি শেষে গাজীপুরে জনসংযোগ করবে এনসিপি এবং তারই প্রস্তুতি সম্পর্কে জানাতে গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। কুমিল্লার বুড়িচংয়ে একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তারা বিষ পানে আত্মহননের পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গৃহস্বামী পলাতক, ঘটনা তদন্ত করছে পুলিশ। কুমিল্লার প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে বুড়িচং উপজেলার রামপুর এলাকায় একটি ঘরে মা জাহিদা আক্তার ও তার 14 বছর বয়সী মেয়ে মিশু আক্তারের মৃতদেহ পাওয়া যায়।
তারা ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের রাজমিস্ত্রি মীর হোসেনের স্ত্রী ও তার মেয়ে। রামপুর গ্রামে ছাতার ভিলা নামের একটি বাড়ির ৩য় তলায় ভাড়া থাকতেন তারা। ভোররাতে মা মেয়ের মৃত্যুর খবর জানাজানি হলে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান গৃহকর্তা মীর হোসেন। বাড়ির মালিক ও প্রতিবেশীরা জানান, গত ১২ জুলাই পরিবারটি তার বাড়িতে ভাড়া আসেন। নিহত গৃহকর্ত্রী জায়েদা স্থানীয় একটি জুতার কোম্পানিতে চাকরি করতেন এবং নিহত মেয়ে মিশু ছাড়াও ১২ বছর বয়সী তার আরও একটি মেয়ে রয়েছে। বলল যে ভাই কি একটা ঘটনা হয়েছে উপরে, আপনি গেট খুললেন না। কিছুক্ষণের মধ্যে ধাম হয়ে উপর থেকে শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর দেখলাম যে টিনের চালে পড়া, তখন তো একটু অন্ধকারচ্ছন্ন, তখন সে পালিয়ে গেছে। পুলিশ জানায়, বিভিন্ন জায়গা থেকে প্রচুর ঋণে জর্জরিত ছিল পরিবারটি। ঋণ শোধ করতে না পেরে মীর হোসেন পরিবার সহ ওই এলাকায় আত্মগোপনে ছিলেন। আর্থিক সংকট ও দাম্পত্য কলহের কারণে স্ত্রী ও কন্যা বিষপান করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিভিন্ন এলাকা ভিত্তিকভাবে ঋণের কারণে এখানে চাকরি করতো। স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য ছিল। আর এখন মূলত পোস্টমর্টম এর জন্য আমরা পাঠাচ্ছি, এটা রিপোর্ট আসলে এবং তদন্ত সম্পন্ন হলে পুরো বিস্তারিত জানানো যাবে। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দীর্ঘ ৫ মাসের অচলাবস্থা কাটিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে আজ। দুপুরে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি ক্লাস শুরুর নির্দেশ দেন। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝেও। খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত ৫ মাস ধরে নানা ঘটনার অচলাবস্থা কাটল। ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্য সহ শিক্ষক সমিতির পাল্টাপাল্টি অবস্থান। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে হযরত আলীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হলেও টিকতে পারেননি তিনিও। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গত ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষকরা আর ক্লাসে ফেরেননি। গত বৃহস্পতিবার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি কুয়েটের নতুন উপাচার্য হয়ে আসেন। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে ক্লাস শুরুর সিদ্ধান্ত দেন তিনি। ক্লাসটা আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমরা আমাদের বিচার চলবে, সবকিছু চলবে, আন্দোলন চলবে, কিন্তু ক্লাসকে হ্যাম্পার করা হবে না। এই ব্যাপারে শিক্ষকরাও সিদ্ধান্ত নিয়েছেন, ছাত্ররাও তাই বলেছে। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝে। তো ফাইনালি এতদিন পরে ক্লাস করতেছি, যে সবকিছুর পরে অ্যাটলিস্ট শুরু যে হয়েছে এটা আমাদের জন্য ভালো। শিক্ষামুখর পরিবেশে আমরা ফিরতে পারছি, সবাই আনন্দিত। বাট যে ক্ষতিটা আমাদের হয়ে গেছে ৫ মাসের, ওই ক্ষতিটা তো আর পোষণ করা সম্ভব না। আন্দোলন স্থগিত করে একাডেমিক কার্যক্রমে ফিরেছেন শিক্ষকরাও। তবে শিক্ষক সমিতির দাবি, শিক্ষক লাঞ্ছিতকারীদের আগামী ৩ সপ্তাহের মধ্যে বিচার করতে হবে। যে জটিলতাটা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য ভাইস চ্যান্সেলর মহোদয় যেহেতু আশ্বাস দিয়েছেন যে উনি সেটাকে একইভাবে এগিয়ে নেবেন, সে কারণে শিক্ষক সমিতি তার কর্মসূচি 3 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তফসিল ঘোষণা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025 তফসিল ঘোষণা 29 জুলাই 2025 মঙ্গলবার বিকেল 4টা। খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই 2025 বুধবার। খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ 6 আগস্ট 2025 বুধবার বিকেল 4টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টা। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত।
মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট 2025 বুধবার। প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনা তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র ডাকসু সমন্বিতভাবে নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষ থেকে প্রকাশ করা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য। ধন্যবাদ আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়কে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছিল, আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে। দেশের খবরে আছি, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আরও যা থাকছে। ছত্রিশ ঘন্টা পর মিলল ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মৃতদেহ। আপনারা দেখছেন দেশের খবর। 36 ঘন্টা পর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকাল 8:30টার দিকে টঙ্গীর বাস্তুহারা বিলে তার মৃতদেহ পাওয়া যায়। নিহতের নাম তাসনিম জ্যোতি। গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তিনি মুন্সি অলিউল্লাহ আহমেদের মেয়ে। ঢাকার মিরপুরে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে তিনি কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, রোববার রাতে অফিসের কাজে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় যান জ্যোতি। রাতে ফেরার পথে খোলা একটি ম্যানহোলে পড়ে তিনি নিখোঁজ হন। প্রথমে স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হলে পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আজ সকালে টঙ্গীর বাস্তুহারা বিলে তার মৃতদেহ ভেসে ওঠে। আরও একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। দেখছেন দেশের খবর। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শায়ান ইউসুফের কবর জিয়ারত করেছেন বিমান বাহিনীর সদস্যরা। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামে শায়ানের কবরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে 10 সদস্যের একটি প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় ও জিয়ারত করে। এই সময় তারা শায়ানের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 21 জুলাই মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনী যুদ্ধবিমান বিধ্বস্ত হলে গুরুতর দগ্ধ হয় 7ম শ্রেণীর শিক্ষার্থী শায়ান ইউসুফ। পরদিন দিবাগত রাত 3:30টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শায়ানের। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।